সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, ইনস্ট্রাক্টর নন টেক, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা। আজকে আমি তোমাদের ফিজিক্স 2 বিষয়ের উপরে ক্লাস নেব। ফিজিক্স 2 বিষয়ের 2 নম্বর অধ্যায়ের প্রথম অংশটুকু দেখাবো, পদার্থের উপর তাপের প্রভাব। তোমরা ধৈর্য সহকারে শুনবে, আশা করি তোমাদের কাজে লাগবে। সে পর্যন্ত তোমরা লাইনে থাকো। এই অধ্যায়ে আমরা যা যা শিখবো, কি কি শিখবো? একই তাপে বিভিন্ন উপাদানের পদার্থের আকৃতির পরিবর্তন ভিন্ন ভিন্ন হয়, সেটা আমরা দেখবো। তার সাথে সাথে দেখবো দ্বিধাতব পাত, থার্মোস্টেট, প্রতিবাহিত দোলক প্রভৃতির ক্ষেত্রে বৈষম্যমূলক প্রসারণজনিত সমস্যাদের প্রতিবিধান। কঠিন পদার্থের প্রসারণ দেখবো আমরা, কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক, প্রসারণ গুণাঙ্কের একক সমূহ আমরা দেখবো। তার সাথে গাণিতিক সমস্যা বলে সমস্যা সমাধান করো এবং বাড়ির কিছু কাজ দিয়ে দেখবো। যারা বাসায় আছো তারা মোটামুটি বাসার কাজগুলো করবে। আমরা জানি সকল পদার্থই অসংখ্য অণু পরমাণুর সমন্বয়ে গঠিত। সেসব অণুদের মধ্যে কিছু ফাঁকা জায়গা থাকে, তাকে আন্তঃআণবিক স্থান বলা হয়ে থাকে। আর আবার যে বলের কারণে অণুগুলো একটি অপরটির সাথে পদার্থ গঠন করে তাদেরকে আন্তঃআণবিক স্থান বল বলা হয়ে থাকে। আমরা জানি সকল পদার্থই অসংখ্য অণু বা পরমাণুর সমন্বয়ে গঠিত। অণুগুলোর মধ্যে একটা ফাঁকা জায়গা থাকে, তাদেরকে আন্তঃআণবিক স্থান বলা হয়। আর এই অণুগুলো একটা পরস্পরের সাথে একটা আকর্ষণ বলে আকৃষ্ট অবস্থা থাকে, তাদেরকে আন্তঃআণবিক বল বলা হয়ে থাকে। এই আন্তঃআণবিক স্থান বা আন্তঃআণবিক বলের কারণেই পদার্থের তিনটা অবস্থা থাকে, কঠিন, তরল এবং বায়বীয়। এই তিনটা অবস্থা থাকে। আমরা জানি পদার্থের তিনটা অবস্থা, কঠিন, তরল এবং বায়বীয়। কেন এই অবস্থাটা হয়? আন্তঃআণবিক স্থান এবং আন্তঃআণবিক বলের কারণে এই ঘটনাটা ঘটে থাকে। সাধারণত কোনো কঠিন, তরল বা বায়বীয় পদার্থকে তাপ প্রয়োগ করলে তা আয়তনে বেড়ে যায়, কারণ কঠিন পদার্থের এই আন্তঃআণবিক স্থানগুলা বেড়ে যায়। পদার্থের আন্তঃআণবিক স্থানটা বেড়ে যাওয়ার কারণে তারা প্রসারণ ঘটে। এই যে প্রসারণটা ঘটে, কঠিন পদার্থের তুলনায় সাধারণত তরল পদার্থের আন্তঃআণবিক স্থান বেশি, গ্যাসের বেলায় তা আরো বেশি। তাই তাপ প্রয়োগ করলে তাপমাত্রা বৃদ্ধিতে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক স্থানটা বেড়ে যায়, পরস্পর আকর্ষণ কমে যায়, ফলে পদার্থের প্রসারণ ঘটে। এই যে প্রসারণ গুলা ঘটে, একই তাপে বিভিন্ন উপাদানের ক্ষেত্রে পদার্থের আকৃতির ভিন্ন ভিন্ন হতে পারে, তা আমরা একটা পরীক্ষার মাধ্যমে দেখতে পারি। কঠিন পদার্থের ক্ষেত্রে কি হবে? কোনো কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে তা প্রসারিত হয়, তা আমরা জানি। আবার তাপ অপসারণ করলে আবার তা সংকুচিত হয়ে থাকে। তবে প্রসারণ ও সংকোচন নির্দিষ্ট তাপমাত্রা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে, তার পদার্থের প্রকৃতির বা উপাদানের উপর নির্ভর করে থাকে। তাছাড়া কঠিন পদার্থের প্রসারণ কম হলে তা সহজে বোঝা যায় না, তা আমরা একটা পরীক্ষার মাধ্যমে সেটা আমরা দেখতে পারি। কিভাবে দেখতে পারি? আমরা লোহা, পিতল এবং অ্যালুমিনিয়ামের 1 মিটার লম্বা একই সমান প্রস্থ বিশিষ্ট একটা 3টা দণ্ড আমরা নিয়ে কোনো একটা জায়গায় স্থির অবস্থায় এখানে আমরা আটকাই দিলাম। আটকানোর ফলে স্বাভাবিক সাধারণ তাপমাত্রায় প্রত্যেকটা দৈর্ঘ্য একই সমান আছে। এখন প্রত্যেকটা বস্তুকে যদি 100°C তাপমাত্রা উত্তপ্ত করা হয়, তাহলে দেখা যাবে যে 3টা দণ্ডই প্রসারিত হয়ে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেছে। তার মধ্যে পরীক্ষা করলে দেখা যাবে যে অ্যালুমিনিয়ামের দণ্ডটি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, পিতলের দণ্ডটি তার চেয়ে কম, লোহা দণ্ডটি সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে। দ্যাট মিনস একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির ফলে, 100°C তাপমাত্রা বৃদ্ধির ফলে অ্যালুমিনিয়ামের দণ্ডটা বেশি বৃদ্ধি পাইছে, পিতলটা একটু কম, আর লোহাটা সবচেয়ে কম। তার মানে একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির ফলে দেখা যাচ্ছে যে অ্যালুমিনিয়ামের প্রসারণটা বেশি, পিতলের একটু কম, লোহার সবচেয়ে কম। এই জিনিসটা আমরা দেখলাম। এরপরে খেয়াল করো, একই বড় পরীক্ষা আমরা দেখতে পারি দ্বিধাতব পাতের ক্ষেত্রে, দেখতে পারি থার্মোস্টেট, প্রতিবাহিত দোলক প্রভৃতির ক্ষেত্রে বৈষম্যমূলক প্রসারণটা ঘটনা ঘটে। বৈষম্যমূলক প্রসারণ বলতে বোঝা যায় যে একই তাপমাত্রায় উত্তপ্ত করলে বিভিন্ন পদার্থের প্রসারণটা বিভিন্ন হতে পারে। তা আমরা কয়েকটা পরীক্ষার মাধ্যমে সেটা আমরা দেখতে পারি। প্রথমত দ্বিধাতব পাত একটা পরীক্ষা। দ্বিধাতব পাত বলতে আমরা কি বুঝি? দুইটা ধাতব পাত। এখানে আমরা নিয়েছি একটা লোহার পাত আর তামার পাত অথবা পিতলের পাত, পরস্পরের সাথে জ্বালাই করে লাগাই দিই, স্যান্ডউইচিং করে লাগাই দেওয়া হয়েছে। এখানে খেয়াল করে দেখো, স্যান্ডউইচিং করে লাগানো হয়েছে। তার মধ্যে একটা পাত আর একটার উপর সুন্দরভাবে লাগানো হয়েছে, ঠিক আছে। এখানে সৃষ্ট দ্বিধাতব পাত সাধারণ তাপমাত্রায় সোজা থাকবে। সাধারণ তাপমাত্রায় এখানে দেখো সোজা অবস্থায়, নরমাল তাপমাত্রা এটা কি সোজা অবস্থায় রয়ে গেছে। কিন্তু পাতটিকে দুটি উত্তপ্ত করলে দেখা যাবে যে এটা কি বেঁকে অবতল আকৃতি, উত্তল আকৃতি ধারণ করছে। উত্তল আকৃতির বাইরের পৃষ্ঠে আছে হলো আমাদের পিতলের পাত, আর ভিতর আছে লোহার পাত। তাপমাত্রা একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির ফলে লোহার চেয়ে পিতলের প্রসারণটা বেশি হয়েছে। আবার এই পাতকে যদি আমরা ঠান্ডা করলেও দেখা যাও এটাও উত্তল আকৃতি, বেঁকে উত্তল আকৃতি ধারণ করছে,
বাইরের পৃষ্ঠ হলো পিতলের পাত আর ভিতরের পাশটা হলো লোহার পাত, তার মানে সংকুচিত হয়েছে, এখন তাপমাত্রা হ্রাসের ফলে সংকোচন হয়েছে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে এই পরীক্ষা থেকে একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে পিতলের চেয়ে লোহার চেয়ে পিতলের প্রসারণ এবং সংকোচন দুইটাই বেশি। তার মানে যখন প্রসারিত হয়েছে, তো পিতলের পাত্রা বেশি প্রসারিত হয়েছে, লোহার পাত্রা কম প্রসারিত হয়েছে। এখানে বাইরের পাত্র, এটা এখানে যখন উত্তপ্ত করা হয়েছে প্রসারণ করতে, প্রসারণের বাইরের পাত্রা হলো পিতলের পাত্র, মানে বেশি প্রসারিত হয়েছে, আর ভিতরের পাত্রা হলো লোহার পাত্র, কম প্রসারিত হয়েছে। আর একইভাবে ঠান্ডা করলে দেখা যাবে যে সংকুচিত হয়েছে। সংকুচিত হওয়ার ফলে ভিতরের পাত যেটা আছে সেটা হলো পিতলের পাত, দ্যাট মিনস সংকোচন বেশি হয়েছে, সংকোচন বেশি হয়েছে। আর বাইরের পাতটা হলো লোহার পাত, সংকোচন কম হয়েছে। এখান থেকে আমরা এই পরীক্ষা থেকে আমরা বলতে পারি যে একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে, একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে লোহার চেয়ে পিতলের প্রসারণ এবং সংকোচন দুটাই বেশি। তারপরে খেয়াল করো থার্মোস্টেট। থার্মোস্টেট একটি যন্ত্র, বৈদ্যুতিক যন্ত্রপাতিতে এটা ব্যবহার করা হয়, তাপ নিয়ন্ত্রক হিসাবে এটা ব্যবহার করা হয়ে থাকে। যে ব্যবস্থার মাধ্যমে যে পদ্ধতিতে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা স্থির রাখা হয় তাকে থার্মোস্টেট বলা হয়। এটাকে দ্বিধাতব পাত বলা হয়ে থাকে। সাধারণত থার্মোস্টেট একটি দ্বিধাতব পাত ব্যবহার করা হয়। কক্ষ তাপমাত্রায় বৈদ্যুতিক বর্তনী যখন সোজা থাকে তখন বৈদ্যুতিক পূর্ণ হয়, ফলে বিদ্যুৎ প্রবাহ চলাচল করে। সাধারণত এটা আমরা বৈদ্যুতিক ইস্ত্রি, ইলেকট্রিক মোটর, রেফ্রিজারেটর, বৈদ্যুতিক কেটলি ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। সাধারণ তাপমাত্রায় যখন থাকে বৈদ্যুতিক এই দ্বিতাপ পাত্র সোজা থাকলে পরে কিছুক্ষণ সোজা থাকলে পরে বৈদ্যুতিক পূর্তনী পূর্ণ হয়, তখন এর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয়। বিদ্যুৎ প্রবাহ কিছুক্ষণ বিদ্যুৎ চলার পরে তখন দ্বিতাপ পাত্র উত্তপ্ত হয়, তখন এটি বেঁকে যায়, ফলে বৈদ্যুতিক বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায়, এতে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। আবার কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পরে আবার এটা আবার সোজা হয়ে যায়, আবার বিদ্যুৎ প্রবাহ চলাচল শুরু করে। এই নীতিতে থার্মোস্টেট কাজ করে। তুমি আবার একটু খেয়াল করে দেখো, এখানে দ্বিতাতপ পাত্রকে সোজা একটি পাত্র ব্যবহার করা হয়েছে। পাত্র যখন সোজা থাকলে পরে তাদের মধ্যে বিদ্যুৎ সহজেই প্রবাহিত হয়। বিদ্যুৎ প্রবাহিত হওয়ার পরে বৈদ্যুতিক ইস্ত্রির কথা আমরা কল্পনা করি, বৈদ্যুতিক ইস্ত্রিটা কি হবে, তখন উত্তপ্ত হবে। উত্তপ্ত হলে পরে যখন নির্দিষ্ট তাপমাত্রা আসার, যে বেশি তাপমাত্রা হওয়ার সাথে সাথে কি হবে, এটা বাঁকা হয়ে যাবে। বাঁকা হওয়ার সাথে সাথে বৈদ্যুতিক বর্তনী বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে গেলে বিদ্যুৎ প্রবাহ বিচ্ছিন্ন হবে, ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে, ফলে কি হবে, বৈদ্যুতিক ইস্ত্রির মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে না। না হলে কিছুক্ষণ পরে আবার ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হওয়ার সাথে সাথে আবার সোজা হবে, সোজা হওয়ার সাথে সাথে আবার এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে থাকবে। এই নীতিতে এটা কাজ করে। সাধারণত বৈদ্যুতিক ইস্ত্রি, ইলেকট্রিক মোটর, রেফ্রিজারেটর, বৈদ্যুতিক কেটলি ইত্যাদিতে এটা ব্যবহার করা হয়ে থাকে। এরপরে খেয়াল করো প্রতিবাহিত দোলক। আমরা তো জানি সরল দোলক সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, দোলক কাকে বলে সে আমরা জানি। দোলক ঘড়ির ক্ষেত্রে এই ব্যবহারটা হয়ে থাকে। প্রতিবাহিত দোলক, তাপমাত্রা পরিবর্তন হলে দোলকের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে। আমরা জানি সরল দোলকের দোলনকাল দৈর্ঘ্যের সাথে বৃদ্ধি পায়। দৈর্ঘ্য বাড়লে পরে দোলনকাল বাড়ে, আবার দৈর্ঘ্য কমলে পরে দোলনকালও কমে যায়। আর দোলনকালের সাথে দোলক ঘড়িটা আস্তে অত দ্রুত চলার সম্পর্ক রয়েছে। আমরা জানি তাপমাত্রা পরিবর্তন হলে দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, আবার দৈর্ঘ্য বাড়লে পরে দোলনকাল বাড়ে, ফলে ঘড়িটা আস্তে বা ধীরে চলবে। অন্যদিকে দৈর্ঘ্য কমলে দোলনকাল কমে, অর্থাৎ ঘড়ি দ্রুত চলে। এই কারণে গ্রীষ্মকালে ঘড়ি ধীরে চলে এবং শীতকালে দ্রুত চলে, এটা আমরা জানি। দ্যাট মিনস দোলনকাল, দ্যাট মিনস সরল দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে থাকে। এই অসুবিধা দূর করার জন্য এমন একটি সরল দোলক ঘড়ি ব্যবহার করা হয় যাতে ঘড়ি সর্বদা সঠিক সময় দেয়। এ সকল দোলককে প্রতিবাহিত দোলক বলা হয়। এরপরে খেয়াল করো প্রসারণ জনিত সমস্যাদের প্রতিবেদন। দ্যাট মিনস আমাদের বাস্তব জীবনে এই যে তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে সমস্যায় পড়ি এবং তা কিভাবে সমাধান করা যায়। প্রথমত তোমরা যে যারা সিভিল ইঞ্জিনিয়ার আছো, সিভিল ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করো, তোমরা যখন বিল্ডিং ডিজাইন করবে অর্থাৎ বিল্ডিং তৈরি করবে, তখন এই জিনিসটা তোমাদের জন্য লাগবে। দালান কোঠা নির্মাণে প্রসারণ জনিত সমস্যার সমস্যা হয় এবং সেই সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা আমরা জানি। আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি পেলে পদার্থ প্রসারিত হয়, আবার তাপমাত্রা হ্রাস পেলে পদার্থ সংকুচিত হয়। দালান কোঠা নির্মাণের ক্ষেত্রে খোয়া, বালি, সিমেন্ট, রড ইত্যাদি ব্যবহার করা হয়। উপরোক্ত দ্রব্যাদি দ্বারা সৃষ্ট কংক্রিট, এদের মিশ্রণকে কংক্রিট বলা হয়, যে কঠিন পদার্থের ন্যায় ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিতে প্রসারিত হয় এই কঠিন পদার্থের মতো এবং হ্রাসে সংকুচিত হয়। আর যে কঠিন পদার্থ বা কংক্রিট মিশ্রণ, এটাকে স্ল্যাব বলা হয়ে থাকে। স্ল্যাবের মধ্যে সৃষ্ট প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় সংখ্যক লোহা ব্যবহার করা হয়।
একমুখী, এই লোহাগুলো দ্বিমুখী, আড়াআড়ি ব্যবহার করা হয়ে থাকে, দুইমুখী ভাবে ব্যবহার করা হয়। একমুখী স্ল্যাবে রড ব্যবহার করা হয় করতে দেখা যায় সাধারণত রড স্ল্যাবের আড়াআড়ির দিকে তাপ পীড়ন প্রতিরোধ করতে সক্ষম হয় না, তাই তাপ পীড়ন প্রতিরোধ করার জন্য প্রধান রোডের আড়াআড়ি বা সমকোণী কিছু রড ব্যবহার করা হয়। এভাবে ব্যবহৃত রডকে সংকোচন বা তাপ রড বলা হয় থাকে। সাধারণত লম্বালম্বি যে রডটা ব্যবহার করা হয় সেটা সাধারণত লুটটাকে ধরে রাখে, আর আড়াআড়ি যে রডটা ব্যবহার করা হয় সেটা তাপের ক্ষেত্রে প্রসারণ অথবা সংকোচনকে বাধা প্রদান করে। প্রধান লোহা এবং এই রডের মধ্যে লুটকে স্ল্যাবের সর্বোচ্চ ছড়িয়ে দেয় বলে দালান কোটা ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তাছাড়া দেয়াল ও ছাদের সংযোগস্থলে পলিথিন বা কাগজ ব্যবহার করা করে এতে তারা আলাদাভাবে অবস্থান করে, এতে সংকোচন বা প্রসারণে ছাদের কোনো ক্ষতি হয় না। এটা আমরা দেখি। এরপরে খেয়াল করো, লোহার চাকার মধ্যে বের পোষাতে তাপ প্রয়োগ করা হয়। আগের দিনে দেখা যেত কাঠের চাকার মধ্যে বের পড়ানো হতো, গরু গাড়ির চাকা, এখন বর্তমানে ওটা নাই, ব্যবহার নাই। এখন আমরা লোহার চাকার মধ্যে খেয়াল করো, ট্রেনের চাকা যে স্টিলের টায়ার থাকে তাকে গ্যাস বার্নার দিয়ে উত্তপ্ত করে চাকার উপর বসিয়ে দেওয়া হয়, এবং শীতল হলে বা ঠান্ডা হলে সংকুচিত হয়, তার চাকার মধ্যে শক্তভাবে লেগে যায়। এই অবস্থায় চাকার মধ্যে বের বসানো হয়ে থাকে। এরপরে সবচেয়ে খেয়াল করে দেখবা, রেল লাইনের দুটি সংযোগস্থলে ফাঁকা রাখা। রেল লাইন তোমরা সবাই খেয়াল করেছো, রেল লাইনের মধ্যে দিয়ে অনেকে হেঁটে দেখেছো যে দুইটা রেলের সংযোগস্থলে ফাঁকা রাখা হয়। কেন রাখা হয়? সাধারণত রেল লাইনের ব্যবহৃত পাতগুলো যেগুলো লোহার তৈরি, মাঝখানে ফাঁকা রাখা হয়। গ্রীষ্মকালে সূর্যের তাপে লোহার প্রসারণ ঘটে, তাছাড়া বাড়ির ট্রেন চলার জন্য প্রসারণ ঘটে। যদি এই কারণে প্রসারণ ঘটে, এই ফাঁকটা বন্ধ হয়ে যায়। যদি ফাঁকা না রাখা হয় তাহলে প্রসারিত হওয়ার সময় পাতের সংযোগস্থলে বেগে যেতে পারে, আর বেগে গেলে রেলের দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণে এই রেল লাইন বা পিপারগুলোর মাঝখানে ফাঁকা রাখা হয়। হারিকেনের চিমনি কাটা থাকে। এখন বর্তমানে হারিকেনের ব্যবহার নেই, আগের সময় ব্যবহার করা হতো। হারিকেনের মধ্যে চিমনি থাকে, চিমনির মাঝখানে কাটা থাকে। হারিকেনের চিমনির মধ্যে কোনো সময় হঠাৎ করে অসাবধানতাবশত যদি পানির ছিটা পড়ে যায় তাহলে দেখা যাবে ফেটে যায়, কারণ চিমনির কাজ উপরিবাহী। কাজের চিমনির যে অংশে পানি পড়ে সে অংশ ঠান্ডা হয়ে সংকুচিত হয়, কিন্তু কাজ উপরিবাহী হয় বিধায় কাছের অন্য অংশ শীতল হয় না, ফলে সংকুচিত হয় না। এই কারণে হারিকেনের চিমনি ফেটে যায়। এরপরে গ্রীষ্মকালে, শীত ও গ্রীষ্মে কাঠের দরজা হ্রাস বৃদ্ধি করে জানালা এবং কাঠের দরজার মধ্যে দেখা যায়। আমরা জানি শীতকালে কাঠের দরজা জানালায় ফাঁক দেখা যায়, আবার গ্রীষ্মকালে এই দরজা জানালা সহজে আটকাতে চায় না, প্রসারিত হয়ে যায়। উপযুক্ত কাঠ দিয়ে জানালা দরজা তৈরি না করলে তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে কাঠের সংকোচন ও প্রসারণ ঘটে। এই সমস্যা সমাধান করার জন্য আমাদের উপযুক্ত কাঠ ব্যবহার করতে হবে। এরপরে খেয়াল করে দেখো, পাহাড়ের মধ্যে ফাটল সৃষ্টি। আমরা খেয়াল করে দেখবো পাহাড়ি অঞ্চলে যাদের বাড়ি আছে তারা তোমরা দেখতে পারবা যে পাহাড়ের ফাটল কিভাবে সৃষ্টি হয়। পাহাড়ের গায়ে অনেক সময় ফাটল দেখা যায়। দিনের বেলায় রোদের তাপে পাহাড়ের পাথর দ্বারা তৈরি প্রসারিত হয়, রাতে তাপ বিকিরণের পর তা সংকুচিত হয়। এই ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে পাহাড়ের ফাটলের সৃষ্টি হয়। আর একটা জিনিস খেয়াল করে দেখো, পুরো কাছের গ্লাসে গরম পানি ডাললে তা ফেটে যায়। পুরো কাছের গ্লাসে গরম পানি ডালে তা ফেটে যায়, কারণ গরম পানি ডালার সাথে সাথে কাছের ভিতরের অংশ প্রসারিত হয়, কিন্তু বাইরের অংশ প্রসারিত হয় না, ফলে কাঁচ তাপ উপরিবাহী, ফলে ভিতরের অংশ প্রসারণের কারণে কাঁচটি পাত্রটি ফেটে যায়। অনেক সময় তোমরা একটা জিনিস খেয়াল করে থাকবে, গরম পানিতে অনেক সময় কাঁচের গ্লাস ধোয়ার পরে ধৌত করলে একটা গ্লাসের মধ্যে আরেকটা গ্লাস রাখলে পরে দেখা যায় অনেক সময় একটা গ্লাস ঠান্ডা হওয়ার পর একটা গ্লাস আর একটা গ্লাসের সাথে লেগে গেলে তখন সহজে এটা বের করা যায় না। তখন কি করতে হবে? এটাকে আবার গরম পানির মধ্যে ডুবাইয়া এটাকে আবার বের করা সম্ভব হয়। এরপরে খেয়াল করো, অগ্নির সংকেত। অনেক সময় বাসা বাড়িতে আগুন লাগলে পরে অটোমেটিক সংকেত বা যন্ত্রের মাধ্যমে সংকেত প্রদান করা হয়ে থাকে। সেটা কিভাবে তৈরি? এই সংকেত তৈরি করার জন্য একটি সংকেতে পিতল ও লোহার তার যুক্ত থাকে। ঘরে আগুন লাগলে দণ্ডটি বেঁকে যায়, বর্তনী সম্পূর্ণ হয়ে যায়, ফলে সঙ্গে সঙ্গে সংকেত ঘন্টা বেড়ে দেবে। এরপরে খেয়াল করে দেখো, বিদ্যুতের লাইনে তার ঢিলা থাকে। তোমরা টেলিফোনের লাইন খুব বেশি দেখা যায় না, নাই বর্তমানে, কিন্তু বিদ্যুতের লাইন দেখবা গরমের সময় ঢিলা থাকে, শীতের সময় টান টান থাকে। কারণ গ্রীষ্ম ও শীতকালে তাপমাত্রা পরিবর্তনের কারণে টেলিফোনের বিদ্যুতের লাইনে তার প্রসারণ সংকটন ঘটে। এ ধরনের প্রসারণ সংকোচন তার ছিঁড়ে যেতে পারে। এই অসুবিধা দূর করার জন্য দুই পোস্টের মাঝখানে ঢিলা রাখা হয়। এরপরে এরপরে খেয়াল করো, কঠিন পদার্থের প্রসারণ। আমরা জানি তাপ প্রয়োগ করলে পদার্থ প্রসারিত হয়, কারণ আমরা জানি একটা বস্তুকে তাপ দিলে পরে তিনটা ঘটনা ঘটতে পারে। তাপমাত্রা বৃদ্ধি পায়, পদার্থের অবস্থা পরিবর্তন হতে পারে, আর পদার্থের প্রসারণ করতে পারে। কঠিন পদার্থর আমরা জানি তিনটা মাত্রা রয়েছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং আয়তন রয়েছে। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা
রয়েছে। ঠিক আছে, একটা কঠিন বস্তুকে তাপ প্রয়োগ করলে সব দিকে প্রসারিত হতে পারে। এই জন্য কঠিন পদার্থের প্রসারণ 3 প্রকার। কি কি? দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। কঠিন বস্তুকে তাপ দিলে যদি তার দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয় তাহলে যে প্রসারণ ঘটবে সেটাকে বলা হবে তার দৈর্ঘ্য প্রসারণ বলা হবে। শুধুমাত্র একদিকে, দ্যাট মিনস একটা পাতলা ও সরু ধাতব উত্তপ্ত করলে এটি দৈর্ঘ্য প্রসারণ ঘটে, উত্তপ্ত করলে এটা দৈর্ঘ্য বরাবর প্রসারণ করে। দ্যাট মিনস একটা কঠিন বস্তুকে তাপ দিলে যদি দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয় তাহলে এটাকে বলা হবে তার দৈর্ঘ্য প্রসারণ। আবার তাপমাত্রা একটা কঠিন বস্তুকে তাপ দিলে যদি দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর, দ্যাট মিনস যে কোনো দুই দিকে যদি প্রসারিত হয় তাহলে সেটাকে বলা হবে তার ক্ষেত্র প্রসারণ। দৈর্ঘ্য এবং প্রস্থ যে কোনো দুই দিকে যদি প্রসারিত হয় তাহলে সেটাকে বলা হবে তার ক্ষেত্র প্রসারণ। দৈর্ঘ্য এবং প্রস্থ মিলে ক্ষেত্রফল হয়, সেই জন্য এটাকে ক্ষেত্র প্রসারণ বলা হবে। যেন অত্যন্ত পাতলা একটি ধাতব পাত উত্তপ্ত করলে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকে প্রসারণ ঘটে, আর এই প্রসারণকে বলা হবে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ বলা হবে। আয়তন প্রসারণ কাকে বলে? তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিন দিকে যদি প্রসারিত হয় তাহলে এই প্রসারণকে আয়তনের প্রসারণ বলা হবে। যেমন একটি গণক যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা রয়েছে তিনটি আছে, তাপ প্রয়োগের ফলে যদি তিনটি প্রসারণ ঘটে তাহলে সেটাকে আয়তন প্রসারণ বলা হয়ে থাকে। যেহেতু কঠিন পদার্থের প্রসারণ 3 প্রকার, সেই কারণে প্রসারণ গুণাঙ্ক 3 প্রকার। প্রসারণ যেহেতু 3 প্রকার, প্রসারণ গুণাঙ্ক 3 প্রকার। সেই 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। যেহেতু প্রসারণ 3 প্রকার রাখলে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ আর এটা হলো আয়তন প্রসারণ। এবং প্রসারণ গুণাঙ্ক 3 প্রকার কি কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? আমরা জানি একক দৈর্ঘ্য বিশিষ্ট কোন একটি বস্তুর তাপমাত্রা, একক দৈর্ঘ্য বিশিষ্ট কোন একটি বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি অর্থাৎ একক পরিমাণ বৃদ্ধি পেলে এর দৈর্ঘ্য যতটুকু পরিমাণ বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হবে। কথাটা আবার বলতেছি, একক দৈর্ঘ্য বিশিষ্ট কোন একটি বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি পেলে এর দৈর্ঘ্য যতটুকু পরিমাণ বৃদ্ধি পাবে সেটাকে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হবে। এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দ্বারা প্রকাশ করা হয়। এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আবার বলি, একক দৈর্ঘ্য বিশিষ্ট কোন একটি বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে সেটাকে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এটাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়, আলফা দ্বারা প্রকাশ করা হয়। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.00001 2 পার ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা জানি। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? 0.00012 পার ডিগ্রি সেলসিয়াস। এই দ্বারা বোঝা যায় যে একক দৈর্ঘ্য বিশিষ্ট কোন একটি লৌহতন্ত্রের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য 0.00012 একক বৃদ্ধি ঘটবে। দ্যাট মিন যদি 1 মিটার থাকলে পরে যদি একটা লোহার দণ্ড যদি 1 মিটার থাকে, তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য 0.0000012 মিটার বৃদ্ধি পাবে। ঠিক আছে, ব্যাখ্যা করতে যেয়ে বলি, মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি দণ্ডের দৈর্ঘ্য L নট। আমরা ধরে নিলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি দণ্ডের দৈর্ঘ্য হলো L নট। 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োগ করলে তার দৈর্ঘ্যটা LT হলো। তাহলে তাপমাত্রা বৃদ্ধিতে কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পেলো? T থেকে 0, দ্যাট মিন T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করায় তার দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো LT মাইনাস L নট। এটা হলো দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো। অর্থাৎ T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে L নট দৈর্ঘ্য বিশিষ্ট দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি হলো LT মাইনাস L নট। কত? LT মাইনাস L নট। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে L নট দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? LT মাইনাস L নট বাই T। আমরা ঐকিক নিয়মে এটা আমরা পাইলাম। আবার একইভাবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে একক দৈর্ঘ্য বিশিষ্ট দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? LT মাইনাস L নট বাই L নট ইন্টু T। সংজ্ঞানুসারে এইটাই কিন্তু আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটাই হলো আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দ্যাট মিনস আমরা কি পেয়েছিলাম? একক তাপমাত্রা বৃদ্ধিতে কোন একটি দণ্ডের একক দৈর্ঘ্য বিশিষ্ট কোন একটি দণ্ডের তাপমাত্রা একক দৈর্ঘ্য বিশিষ্ট কোন একটি দণ্ডের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাইছে সেটাকে বলা হবে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। সংজ্ঞানুসারে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু LT মাইনাস L নট বাই L নট ইন্টু T। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান সমান দৈর্ঘ্য প্রসারণ বাই আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। এটা হলো আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আমরা কি পাইলাম? আলফা ইকুয়াল টু LT মাইনাস L নট বাই L নট ইন্টু T। দ্যাট মিনস এখানে LT হলো T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার দৈর্ঘ্য, L নট হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার দৈর্ঘ্য,
আর টিটা হলো তাপমাত্রা বৃদ্ধি, দ্যাট মিনস টি মাইনাস জিরো। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ যদি আমরা সমীকরণ কিন্তু আর আর গুণ করি, তাহলে এল পি মাইনাস এল নট ইকুয়াল টু এল নট ইন্টু আলফা টি পাওয়া যাবে। দ্যাট মিনস এল টি ইজ ইকুয়াল টু এল নট প্লাস আলফা প্লাস এল ইন্টু আলফা টি, এল নট ইন্টু আলফা টি। দ্যাট মিনস এল টি ইজ ইকুয়াল টু আলফা নট ইন্টু 1 প্লাস আলফা ডেল আমরা পাইলাম। একটা সমীকরণ পাইলাম, এই সমীকরণকে আমরা পরবর্তীতে আমরা ব্যবহার করব। এখানে খেয়াল করো, এই যে আমরা উপরোক্ত যে সংজ্ঞাটা পাইলাম, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ স্কেলে, সেন্টিগ্রেড স্কেলে 0 ডিগ্রি হতে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ধরা হয়, কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড হতে প্রসারণ নির্ণয় করা খুবই কষ্টকর। যেমন আমাদের সাধারণ স্বাভাবিক তাপমাত্রা কিন্তু আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই ক্ষেত্রে যদি আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিতে চাই, তাহলে সেখানে দেখা যায় একইভাবে আমরা পার্টটা নিতে পারবো না, তখন কাউন্ট করতে আমরা পারবো না। সেই কারণে যে কোনো দুটি তাপমাত্রা দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করা হয়ে থাকে। ধরে দুটি তাপমাত্রা যথাক্রমে T1 এবং T2 ধরে নিলাম, একটা হলো T1 এবং T2 ডিগ্রি সেলসিয়াস। উক্ত তাপমাত্রায় যে কোনো একটি দণ্ডের দৈর্ঘ্য যথাক্রমে L1 এবং L2 যদি হয়, তখন উক্ত সমীকরণ 1 কে লেখা যাবে LT এর পরিবর্তে L2, L0 এর পরিবর্তে L1, 1 প্লাস আলফা, T এর পরিবর্তে T2 মাইনাস T1, দ্যাট মিনস তাপমাত্রার পার্থক্য। ঠিক আছে, দ্যাট মিনস এখানে আমরা কি দৈর্ঘ্য বৃদ্ধি, যত দৈর্ঘ্য পরিবর্তিত দৈর্ঘ্য ইকুয়াল টু কত, আদি দৈর্ঘ্য ইন্টু 1 প্লাস দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইন্টু তাপমাত্রার পার্থক্য, এটা আমরা পাইলাম। এরপরে খেয়াল করো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন একটি তলের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হয়। দ্যাট মিনস একইভাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতোই, যে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন একটি তলের বা ক্ষেত্রের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল যতটুকু পরিমাণ বৃদ্ধি পাবে সেটাকে তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হয়ে থাকে। এটাকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আমরা কি পেলাম, আবার বলি, একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন একটি তলের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি ঘটে তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হয়ে থাকে। এটা বিটা দ্বারা প্রকাশ করা হয়। যেমন লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সমান সমান 0.0000012 পার ডিগ্রি সেলসিয়াস। এই উক্তি দ্বারা বোঝা যায় যে এক বর্গ, একক বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট লৌহ দলের তাপমাত্রা 1 ডিগ্রি বা দ্যাট মিনস একক পরিমাণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল 0.00002 একক বৃদ্ধি পায়। ঠিক আছে, যদি এখানে যদি একক বর্গ একক দ্যাট মিনস 1 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট লৌহ দণ্ডের তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল 0.0000024 বর্গ মিটার বৃদ্ধি পাবে। মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটি কঠিন পদার্থের আয়তন সমান সমান হলো এস নট। T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল এস টি হইল। ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো আমাদের এস টি মাইনাস এস নট, এবং তাপমাত্রা বৃদ্ধি টি নট টি মাইনাস 0, দ্যাট মিনস T ডিগ্রি সেলসিয়াস আমরা পাইলাম। তাহলে একইভাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতোই আমরা T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য এস নট ক্ষেত্রফলের ক্ষেত্র প্রসারণ সমান সমান এস টি মাইনাস এস নট। T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য একক ক্ষেত্রফলের ক্ষেত্রের প্রসারণ সমান সমান কত হবে, এস টি মাইনাস এস নট বাই এস নট হবে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য একক ক্ষেত্রফলের ক্ষেত্র প্রসারণ এস টি মাইনাস এস নট বাই এস নট ইন্টু টি। আর সংজ্ঞানুসারে এটাকে বলা হবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, দ্যাট মিনস বিটা ইজ ইকুয়াল টু এত বলা হবে। দ্যাট মিনস ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ইজ ইকুয়াল টু ক্ষেত্র প্রসারণ বাই আদি ক্ষেত্রফল ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। তাহলে 1 নম্বর সমীকরণ যদি আমরা আর আর গুণ করি, এস টি মাইনাস এস নট ইজ ইকুয়াল টু বিটা ইন্টু এস নট ইন্টু টি। দ্যাট মিনস এস টি ইজ ইকুয়াল টু এস নট প্লাস বিটা ইন্টু এস নট ইন্টু টি। দ্যাট মিনস এস নট ইজ ইকুয়াল টু এস টি ইজ ইকুয়াল টু এস নট ইন্টু 1 প্লাস বিটা টি। এটা আমরা 2 নম্বর সমীকরণ পাইলাম। একইভাবে খেয়াল করো যে এই যে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হতে T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ধরা হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড প্রসারণ নির্ণয় করা খুবই কষ্টকর। এই জন্য আমরা যে দুটা তাপমাত্রা ধরি, দুটা তাপমাত্রা কি ধরে নেই, দুটি তাপমাত্রা T1 এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন একটি ধাতব পাতের ক্ষেত্রফল যথাক্রমে S1 এবং S2 যদি হয়, তাহলে 2 নম্বর সমীকরণকে, এই যে 2 নম্বর সমীকরণ আমরা পেয়েছিলাম, এই 2 নম্বর সমীকরণকে এস টির পরিবর্তে S2, S1 নটের পরিবর্তে S1 এবং টির পরিবর্তে আমরা লিখছি T2 মাইনাস T1, দ্যাট মিনস তাপমাত্রার পার্থক্য আমরা দেখেন এটা T2 মাইনাস T1 মানে কি তাপমাত্রার পার্থক্য আমরা এটা পেয়েছি।
এরপরে খেয়াল করো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, একক আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। আয়তন প্রসারণ গুণাঙ্ক একক আয়তন বিশিষ্ট কোন একটি গণকের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করলে তার আয়তন যতটুকু বৃদ্ধি ঘটে তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এটাকে গামা দ্বারা প্রকাশ করা হয়। আবার বলতেছি একক আয়তন বিশিষ্ট কোন একটি ঘনকের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করলে এর আয়তন যতটুকু বৃদ্ধি ঘটে তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এটাকে গামা দ্বারা প্রকাশ করা হয়। তিন প্রকার প্রসারণ গুণাঙ্ক প্রায় একই রকম, সেম জিনিসটা। লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? গামা ইকুয়াল টু 0.00036 পার ডিগ্রি সেলসিয়াস। এই যুক্তি দ্বারা বোঝা যায় যে এক ঘন একক আয়তন বিশিষ্ট কোনো একটি লোহা উৎপাদনের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে আর আয়তন 0.00036 একক বৃদ্ধি ঘটে। মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি কঠিন পদার্থের আয়তন ভি নট এবং 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন বৃদ্ধি পাইল ভিটি হইল। তাহলে আয়তনের বৃদ্ধি ভিটি মাইনাস ভি নট, তাপমাত্রার পরিবর্তন টি মাইনাস 0, দ্যাট মিন্স 3 ডিগ্রি সেলসিয়াস। এরপরে খেয়াল করো টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির ফলে এস নট আয়তনের আয়তন বৃদ্ধি ভিটি মাইনাস ভি নট। টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য একক আয়তনের আয়তন বৃদ্ধি ভিটি মাইনাস ভি নট বাই ভি নট। 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য আয়তনের বৃদ্ধি কত হবে? ভিটি মাইনাস ভি নট বাই ভি নট ইন্টু ভিটি। আর এটাই হলো আয়তন প্রসারণের গুণাঙ্ক, দ্যাট মিন্স গামা ইকুয়াল টু আয়তন প্রসারণ পাই আদি আয়তন ইন্টু তাপমাত্রা বৃদ্ধি, দ্যাট মিন্স গামা ইজ ইকুয়াল টু ভিটি মাইনাস ভি নট বাই ভি নট ইন্টু টি। এক সমীকরণ 1 নং হতে যদি আমরা আর আর গুণ করি ভিটি মাইনাস ভি নট ইজ ইকুয়াল টু গামা ভি নট ইন্টু টি, দ্যাট মিন্স ভিটি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস গামা ইন্টু ভি নট ইন্টু টি, দ্যাট মিন্স এখান থেকে আমরা লিখতে পারি ভিটি ইজ ইকুয়াল টু ভি নট 1 প্লাস গামা টি লেখা যায়। এরপরে খেয়াল করে একইভাবে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ধরে নিয়েছিলাম। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রসারণ নির্ণয় করা খুবই কষ্টকর। এই জন্য যে কোনো দুটি তাপমাত্রা হতে আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করা যায়। ধরা যায় দুটি তাপমাত্রা T1 এবং T2। উক্ত তাপমাত্রায় কঠিন পদার্থের আয়তন V1 এবং V2 যদি হয় তাহলে 1 নম্বর সমীকরণ আমরা ছিল এইটা থেকে আমরা লিখতে পারি কি লেখা যাবে? ভিটির পরিবর্তে V2, V1 নট এর পরিবর্তে V1 এবং তাপমাত্রা পার্থক্য T1 মাইনাস T1 লেখা যাবে। দ্যাট মিন্স এটা আমরা পাই। এ পর্যন্ত মোটামুটি আমাদের গেল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা ব্যাখ্যা করলাম। এরপরে খেয়াল করে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্কের এককগুলো আমরা দেখি। প্রত্যেকটা সমীকরণে 1 নম্বর সমীকরণ আমরা দেখেছিলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইজ ইকুয়াল টু LT মাইনাস L নট বাই L নট ইনটু টি। আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক S নট মাইনাস ST মাইনাস S নট বাই S নট ইনটু টি। আর আয়তন প্রসারণ গুণাঙ্ক VT মাইনাস V নট বাই V নট ইনটু টি আমরা পেয়েছিলাম। এখানে খেয়াল করে দেখো এই টি বাদ দিলে পরে LT মাইনাস L নট বাই L নট, ST মাইনাস S নট বাই S নট, VT মাইনাস V নট বাই V নট, এই রাশিগুলো একই জাতীয় রাশি। এইটা দৈর্ঘ্য, উপরেরটাও দৈর্ঘ্য, নিচেরটাও দৈর্ঘ্য, উপরেরটাও ক্ষেত্রফল, নিচেরটাও ক্ষেত্রফল, উপরেরটাও আয়তন, নিচেরটাও আয়তন। তার মানে দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তনের অনুপাত। এটা একটি সংখ্যা মাত্র, এদের কোনো একক নাই, কিন্তু এখানে টি রয়েছে, টির একক আছে। সুতরাং তাপমাত্রার উপর এই এককটা তাপমাত্রার উপর নির্ভর করে। দৈর্ঘ্যের একক, ক্ষেত্রফলের একক, আয়তনের একক, এটা এককের উপর এটা নির্ভর করে না। শুধুমাত্র তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক কি হবে? সবগুলো তাপমাত্রার এককের উপর নির্ভর করবে। দ্যাট মিন্স এটাকে যেহেতু নিচে আছে পার ডিগ্রি সেন্টিগ্রেড অথবা পার ডিগ্রি কেলভিন, এককটা কি হবে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হবে পার ডিগ্রি সেলসিয়াস অথবা কেলভিন, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক হবে পার ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন, আর আয়তন প্রসারণ গুণাঙ্কের একক হবে পার ডিগ্রি কেলভিন অথবা পার ডিগ্রি সেলসিয়াস হবে। মোটামুটি এই পর্যন্ত গেল আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে ব্যাখ্যা করলাম। আমরা এখান থেকে প্রত্যেকটা ক্ষেত্রে 3 থেকে 9টা সমীকরণ পাইলাম, আর এদের একক গুলা কি সেটাও আমরা দেখলাম। এখন আমরা ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম আমরা এখানে দেখব। উদাহরণে খেয়াল করো, উদাহরণ 1, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট পিতলের দণ্ডের তাপমাত্রা 10 ডিগ্রি নামানো হলো। যদি পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.0002 পার ডিগ্রি সেলসিয়াস তবে হয়তো কম তাপমাত্রায় দৈর্ঘ্য কত হবে? আমরা ধরে মনে করি কম তাপমাত্রা হলো L1 এবং বেশি তাপমাত্রায় হলো দৈর্ঘ্য হলো L2 যদি হয়, তাহলে আমরা জানি সমীকরণ 3 আমরা পেয়েছিলাম L2 L ইকুয়াল টু L1 ইনটু 1 প্লাস আলফা ইনটু T2 মাইনাস T1। দ্যাট মিন্স এই সমীকরণ থেকে আমরা পেয়েছিলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককের দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম। এখানে আমাদের L2 দেওয়া আছে 1 মিটার, দ্যাট মিন্স 100 সেন্টিমিটার, আলফার মান দেওয়া আছে, T1 এর মান দেওয়া আছে, T2 দেওয়া আছে, L1 আমাদের বের করতে হবে।
তাহলে এখান থেকে L1 সমান সমান কত হবে, আর আর গুণ করে আমরা কি পেয়েছি এখানে L2 বাই 1 প্লাস আলফা T2 মাইনাস T1, দ্যাট মিন্স L1 সমান সমান 100 বাই 1 প্লাস এই মানগুলো আমরা বসাই দিচ্ছি, বসাই দেওয়ার পরে 99.96 আমরা এখানে পেয়েছি। এটা একটা সংখ্যা গেল। এটা এই অঙ্কটা তোমরা একটু প্র্যাকটিস করবে বাসায়, এই জিনিসটা দেখবে আর কি, এই উদাহরণ হিসাবে। এরপরে খেয়াল করো আরেকটা অঙ্ক আছে। বগুড়া হতে ঢাকার দূরত্ব হলো 200 মাইল, তাপমাত্রা 25 ডিগ্রি হতে 35 ডিগ্রির মধ্যে থাকলে দুই স্থানের মধ্যবর্তী রেল লাইনের জোড়ামুখী কত ফাঁকা রাখতে হবে। দেওয়া আছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত, আলফার মান দেওয়া আছে 0.00 পার ডিগ্রি সেলসিয়াস। মনে করি ফাঁকা স্থানের স্থান বা দৈর্ঘ্য বৃদ্ধি সমান সমান এক্স। তাহলে আমরা পাই কি পাওয়া যাবে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। তাহলে এখানে আদি দৈর্ঘ্য L1, দৈর্ঘ্য বৃদ্ধি যে আমরা এক্স ধরে নেই, দৈর্ঘ্য কত দেওয়া আছে 200 মাইল দেওয়া আছে, আলফার মান দেওয়া আছে, T2 আর T1 এর মান দেওয়া আছে। মানগুলো এখানে বসাই, তাহলে ক্যালকুলেশন করলে এখানে পাওয়া যাবে এত মাইল পাওয়া যাবে। মানগুলো বসাই এখানে ক্যালকুলেশন করবা, মোটামুটি এত মাইল পাওয়া যাবে। এটা হলো আমাদের 2 নম্বর অঙ্ক। আর বাড়ির কাজ তোমরা এটা করবা, একটা অঙ্ক করবো উদাহরণ 1 এবং 2 আমরা দিয়েছি যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট লৌহদণ্ডের তাপমাত্রা যদি 15 ডিগ্রি নামানো হয়, তাহলে লৌহদণ্ডের প্রসারণ গুণাঙ্ক যদি এত হয়, তো কম তাপমাত্রায় এই দৈর্ঘ্যটা করতে হবে, এটা বের করতে হবে। এটা তোমরা একটু দেখবা। আর একটা অঙ্ক দিয়েছি, দিনাজপুর হতে ঢাকার দূরত্ব 300 মাইল, শীতকালীন তাপমাত্রা হলো 15 ডিগ্রি, গ্রীষ্মকালীন তাপমাত্রা হলো 35 ডিগ্রি, এর মধ্যে থাকলে পরে রেল লাইনের জোড়ার মুখে মোট কত ফাঁকা রাখতে হবে। তাও আছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হলো 0.0001 পার ডিগ্রি। মোটামুটি এই হলো আমাদের এই চ্যাপ্টারের প্রথম অংশ আমরা দেখলাম। আর পরবর্তীতে তোমরা এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং স্টাডি করবে এবং বোঝার চেষ্টা করবে। আর পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের বাকি অংশটুকু 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক আমরা পড়লাম, এদের মধ্যে সম্পর্ক দেখাবো এবং তরল পদার্থের প্রসারণ দেখাবো। আর এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও, তাহলে দক্ষতা বাতায়ন বা www.skill.gov.bt তে ভিজিট করবা, তাহলে পরবর্তীতে তোমরা এই ভিডিওটা তোমরা দেখতে পাবা। মোটামুটি এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।